আমার কাছে মনে হয় একটা টপিকের মূল ক্লাসের চাইতেও প্র্যাকটিসের ক্লাসটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ মূল ক্লাসে হয়তোবা নিয়মকানুন শেখা যায়, কিন্তু একটা প্র্যাকটিসের ক্লাসে একটা টপিকের খুঁটিনাটি সব কিছু বোঝা যায় আর অনেকগুলো এক্সাম্পল দেওয়া যায়। সেজন্য আজকে আমরা ফ্লো চার্টের ওপরে একটা প্র্যাকটিস ক্লাস করতেছি। আমরা কিন্তু গতদিনে এই টপিকটার মূল ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনারা কিন্তু প্রথমে সেটা দেখে আসতে পারেন, তারপরে প্র্যাকটিসের ক্লাসটা করতে পারেন। দেখেন, আমরা প্রথমে কুমিল্লা বোর্ড 2017-তে আসা একটা কোশ্চেন প্র্যাকটিস করব, যেটা আমেরিগো প্যাসেজ থেকে ফ্লো চার্ট লিখতে দিয়েছিল। তারপরে আমরা অন্যান্য কোশ্চেনগুলো প্র্যাকটিস করব। দেখেন কি বলা হচ্ছে কোশ্চেনে। বলা হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড মেক আ ফ্লো চার্ট, মানে প্যাসেজটি পড়ো এবং একটি ফ্লো চার্ট তৈরি করো শোয়িং। এই যে শোয়িং অথবা মেনশনিং অথবা ইন্ডিকেটিং, এর পরে ফ্লো চার্ট লেখার সাবজেক্ট উল্লেখ থাকে। তাই আমরা এই অংশটা একটু ভালো করে পড়ার চেষ্টা করব। কি বলা হচ্ছে? শোয়িং দ্য পেইনফুল এক্সপিরিয়েন্সেস অফ আ স্ট্রিট চাইল্ড হ্যাজ টু সাফার টু সারভাইভ। আচ্ছা, দেখেন কি বলা হচ্ছে তাহলে। দ্য পেইনফুল এক্সপিরিয়েন্সেস মানে কষ্টকর অভিজ্ঞতাগুলো দেখাতে বলতেছে। কার কষ্টকর অভিজ্ঞতাগুলো? অফ আ স্ট্রিট চাইল্ড হ্যাজ টু সাফার টু সারভাইভ, মানে একজন স্ট্রিট চাইল্ডের টিকে থাকতে হলে বা বেঁচে থাকতে হলে যেসব কষ্টকর অভিজ্ঞতাগুলোর সম্মুখীন হতে হয় সেগুলো নিয়ে আমাদেরকে একটা ফ্লো চার্ট লিখতে বলা হচ্ছে। আর ওয়ান হ্যাজ ডান ফর ইউ, মানে একটা আমার জন্য করে দেওয়া হয়েছে ক্লু হিসেবে, সেটা হচ্ছে হোমলেস। এটাকে অনুসরণ করে আমরা কিন্তু ফ্লো চার্টটা তৈরি করব। এখন 100% অনুসরণ যে করা লাগবে প্রথম ক্লুকে, ব্যাপারটা কিন্তু সেরকম না। হ্যাঁ, কিন্তু আমরা 100% অনুসরণ করব সাবজেক্টকে। হ্যাঁ, সাবজেক্টকে কিন্তু 100% অনুসরণ করব। অনেকে কিন্তু বলে যে এইটা দেখে ফ্লো চার্ট লিখতে হয়, মানে প্রথম ক্লু দেখে ফ্লো চার্টটা তৈরি করতে হয়, কিন্তু না। আসলে ফ্লো চার্ট লেখার মূল থিমটাই হচ্ছে শোয়িং, মেনশনিং অথবা ইন্ডিকেটিংয়ের পরে থাকে, যেটা আপনি ভালো করে কয়েকবার পড়বেন, তাহলে ফ্লো চার্ট লেখার সাবজেক্টটা ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, আর এইটা কিভাবে করে দেওয়া আছে সেটাকে একটু দেখতে পারেন আপনি ক্লু হিসেবে। ওকে, এইটা হচ্ছে সিস্টেম। তাহলে কি বলা হচ্ছে? দ্য পেইনফুল এক্সপিরিয়েন্সেস অফ আ স্ট্রিট চাইল্ড। আমরা প্যাসেজ থেকে একটু খুঁজি। দেখেন, এখানে কিন্তু আরও কোশ্চেন দেওয়া আছে, আমরা এটা একটু পরে দেখি। তবে আমরা প্রথম কোশ্চেনের আনসারটা প্রথমে প্যাসেজ থেকে একটু খোঁজার চেষ্টা করি। আচ্ছা, দেখেন এই জায়গাতে প্যাসেজটা দেওয়া আছে। আমেরিগো প্যাসেজ যাদের পড়া আছে তাদের ক্ষেত্রে সুবিধা হবে, আর আপনাদের যদি না পড়া থাকে তাহলে আপনারা পড়ে নিন, কারণ অনেক গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ আমেরিগো। দেখেন, প্রথম লাইনেই বলা হচ্ছে দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, মানে রাস্তায় এখন আমার বাড়ি। এখন দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, এই যে কথাটা, এইটা কিন্তু আমেরিগো বলেছিল। এখন কেন বলেছিল, আমেরিগোর ঘটনাটা আমি একটু সংক্ষেপে বলি। আমেরিগোর মা তার বাবা থেকে আলাদা, মানে তার বাবা মা সেপারেটেড। তারপরে আমেরিগোর মা বাড়ি থেকে আমেরিগোকে তাড়িয়ে দেয়। তারপরে সে তার বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু বাবাকে বেশ কয়েকটা চিঠি পাঠানোর পরও বাবা কোনো উত্তর দেয় না। এইটা হচ্ছে আমেরিগোর ঘটনা। এখন তাই আমেরিগো বলতেছে দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, অর্থাৎ রাস্তায় এখন আমার হোম বা রাস্তায় এখন আমার বাড়ি। তাহলে সে গৃহহীন, তাই না? এই জন্য প্রথম কোশ্চেনটাতে বলা হচ্ছে হোমলেস। হ্যাঁ, মানে প্রথম ক্লুটাতে বলা হচ্ছে হোমলেস। এখন এই যে হোমলেসটা কোথায় থেকে নেওয়া হয়েছে? অবশ্যই তো মানে প্যাসেজ থেকেই ফ্লোচার্টটা লিখতে দিবে, তাই না? এই যে দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, এটাকে কিন্তু সংক্ষেপে বলা হচ্ছে হোমলেস। এখন আপনি কিন্তু দ্বিতীয় কোশ্চেন হয়তো বা খেয়াল করলেন, এখানে বলা হচ্ছে লিভিং অন দ্য স্ট্রিট, মানে দ্বিতীয় ক্লুতে বলা হচ্ছে। এটাও কিন্তু প্রথম লাইন থেকে নিয়েই একটা ক্লু দিয়েছে। লিভিং অন দ্য স্ট্রিট মানেই হোমলেস, আর তার মানেই দ্য স্ট্রিটস আর নাও মাই হোম। মানে আপনাকে কিন্তু প্যাসেজের ভেতর থেকেই ফ্লো চার্টটা করতে দেওয়া হবে, আপনাকে শুধু টেকনিক্যালি বুঝতে হবে যে কোথায় থেকে দিল ক্লুটা, এবং তারপর থেকে আপনার খোঁজা শুরু করতে হবে যে সাবজেক্টের সাথে মিলিয়ে আর কি কি ইনফরমেশন পাওয়া যায়। দেখেন, আমাদের তো খুঁজতে হবে দ্য পেইনফুল এক্সপিরিয়েন্সেস। তারপরে বলা হচ্ছে কি, সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, মানে মাঝে মাঝে আমি কাজ খুঁজি। আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু আ ভেন্ডর। হ্যাঁ, মানে আমি মাঝে মাঝে কাজ খুঁজি। আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ, মানে আমি আবর্জনা সংগ্রহ করতাম, অ্যান্ড
সেল ইট টু আ ভেন্ডর, এবং আমি বিক্রেতার কাছে তা বিক্রি করতাম। তাহলে এইটাও কিন্তু তার একটা পেইনফুল এক্সপিরিয়েন্সেস, যে আই ইউজড টু কালেক্ট ট্র্যাশ। হ্যাঁ, এটা কিন্তু তার একটা পেইনফুল এক্সপিরিয়েন্সেস, এবং এটা একটা স্ট্রিট চাইল্ডের পেইনফুল এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে যায়। তাহলে আমরা কিন্তু এটাকে ফ্লোচার্ট বানাইতে হলে সাবজেক্টটা বাদ দিতে হবে, তাই না? এই যে সাবজেক্ট আছে এটা আমরা বাদ দিয়ে দিব, ইউজ টু একটা মডাল ভার্ব এটাকেও বাদ দিয়ে দিব। আমরা কিন্তু এগুলো গত ক্লাসে বলেছি যে আমরা একটা সেন্টেন্স থেকে যখন ফ্রেজ মেকিং করব তখন কি কি বাদ দিব। সম্ভবত আমরা বলেছিলাম সাবজেক্ট, মডাল ভার্ব, অ্যাডভার্ব এগুলো বাদ দিয়ে লিখতে হয়, পুরো সেন্টেন্স লেখা যায় না, মূলত বিভিন্নভাবে ফ্রেজ মেকিং করতে হয়। আচ্ছা দেখেন, এখানে বলা হচ্ছে কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু আ ভেন্ডর। আমি যদি বলে দেই যে কালেক্ট ট্র্যাশ থেকে কালেক্টিং ট্র্যাশ, তাহলেই কিন্তু একটা ফ্রেজ তৈরি হয়ে যাবে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে কি, আই স্টপড ডুইং দ্যাট আফটার আই হ্যাড আ সিরিয়াস ইনফেকশন অ্যান্ড আ ডক্টর টোল্ড মি টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাশ ডাম্প। মানে আই স্টপড ডুইং দ্যাট, অর্থাৎ আমি সেটা করা বন্ধ করে দিয়েছিলাম। কি করা? এই যে আবর্জনা সংগ্রহ করতো না, এটা করা সে বন্ধ করে দিয়েছিল। আফটার আই হ্যাড আ সিরিয়াস ইনফেকশন, মানে আমার একটা সিরিয়াস ইনফেকশন হওয়ার পরে। অ্যান্ড আর ডক্টর টোল্ড মি, এবং একটা ডাক্তার আমাকে বলেছিল টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাশ ডাম্প, মানে ময়লা আবর্জনার স্তূপ থেকে একটা ডাক্তার আমাকে দূরে থাকতে বলেছিল। তাহলে এই লাইনটাতে আমরা কি কি পেইনফুল এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছি দেখেন। আমরা প্রথমে দেখতে পাচ্ছি আই হ্যাড আ সিরিয়াস ইনফেকশন, তার একটা সিরিয়াস ইনফেকশন হয়েছিল। এটা কিন্তু পথশিশুদের একটা কমন মানে ভোগান্তি বা কমন ব্যাড এক্সপিরিয়েন্স বা কমন পেইনফুল এক্সপিরিয়েন্স আপনি বলতে পারেন। তাহলে আই হ্যাড আ সিরিয়াস ইনফেকশন এটা কিন্তু একটা পেইনফুল এক্সপিরিয়েন্সের মধ্যে বলা যায়। এখন তারপরে বলা হচ্ছে আর ডক্টর টোল্ড মি টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাশ ডাম্প, মানে আমাকে ডাক্তার বলেছে ময়লা আবর্জনা থেকে দূরে থাকতে। তাহলে সে তো আসলে ময়লা আবর্জনা কোড়ানোরই কাজ করতো। তাহলে ময়লা আবর্জনা থেকে যদি তাকে দূরে থাকতে বলা হয় তাহলে সে কিন্তু কাজহীন হয়ে পড়ে, তাই না? তাহলে এটাও তার একটা পেইনফুল এক্সপিরিয়েন্স হতে পারে যে সে হচ্ছে ওয়ার্কলেস। প্রথমে আমাদের ছিল হোমলেস, তারপরে আমরা বলতে পারি ওয়ার্কলেস। এটা কিন্তু আমরা বলতেই পারি, না বলে আমরা সহজেও এটা বলতে পারি হচ্ছে হ্যাড আ সিরিয়াস ইনফেকশন, এখন হ্যাভিং আ সিরিয়াস ইনফেকশন। মানে হ্যাডের সাথে তো আর আইএনজি যোগ করা যাবে না, তাই আপনি এটার বেস ফর্মের সাথে আইএনজি যোগ করেও একটা ফ্রেজ তৈরি করতে পারেন। তো যাই হোক, তারপরে আমরা একটু পড়ি। দেখেন, ওয়ান্স আই ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম শপ ওনার, মানে একদা আমি একজন আইসক্রিম মালিকের কাজ করতাম। অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, এবং সৈকতে আইসক্রিম বিক্রি করতাম। হ্যাঁ, বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু আমি কোনো টাকা পেতাম না। দ্য ওনার অফ দ্য শপ গিভ মি সামথিং টু ইট, মানে দোকানের মালিক আমাকে কিছু খেতে দিত। অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হাট অ্যাট নাইট, এবং আমাকে ঘুমাতে দিত রাতে তার একটা কুঁড়ে ঘরে। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, মানে কাজটা ছিল খুবই ডিফিকাল্ট, মানে খুবই কঠিন এবং কষ্টদায়ক। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি ওয়েন ইট ইজ ফুল, যখন আইসক্রিম বক্সটা পূর্ণ থাকে তখন এটা খুবই ভারী হয়। আই হ্যাড টু ওয়াক ফর আওয়ার্স, আমার ঘন্টার পর ঘন্টা হাঁটতে হয়। অফারিং মাই আইসক্রিম, আমার আইসক্রিম অফার করে, হ্যাঁ, কাদের কাছে? টু হু এভার ওয়ান্টেড টু বাই, মানে যারা কিনতে চায় তাদের কাছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে কি, আমেরিগো আসলে একজন আইসক্রিম বিক্রেতার কাজ করত আর সৈকতে আইসক্রিম বিক্রি করত। এর বিনিময়ে কিন্তু আমেরিগো কোনো টাকা পেত না, মানে তাকে কিছু খেতে দেওয়া হতো আর ছোটোখাটো একটা জায়গাতে তাকে থাকতে দেওয়া হতো। আর আমেরিগো তার কাজের অভিজ্ঞতা শেয়ার করতেছে যে তাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হয় আইসক্রিমের বক্স নিয়ে। মানে যখন আইসক্রিমের বক্সটা পূর্ণ থাকে তখন এটা অনেক ভারী থাকে, এবং যারা কিনতে চায় তাদের কাছে আইসক্রিম অফার করে তাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হয়। আর এই কাজটা ছিল খুবই ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, মানে খুবই কঠিন এবং কষ্টদায়ক। এখন দেখেন, আমরা কিন্তু পুরো প্যাসেজটা পড়বো না, কারণ এটা খুবই সহজ একটা প্যাসেজ আর বেশিরভাগেরই পড়া আছে। এখন আমি যে কাজটা করেছি শর্টকাটে, যেহেতু আমাদের সাবজেক্টটা ছিল কি দেখেন, এখানে আমি আবারও তুলে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। যেহেতু আমাদের সাবজেক্টটা ছিল দ্য পেইনফুল এক্সপিরিয়েন্সেস অফ আ স্ট্রিট চাইল্ড, সেহেতু আমরা জাস্ট পেইনফুল এক্সপিরিয়েন্স মূলক যে সেন্টেন্সগুলা সেগুলো আলাদা করেছি এখানে। দেখেন,
এই যে এখানে একটা লাইন আলাদা করেছি, প্রথম লাইনটা দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, তারপরে আলাদা করেছি আই ফাইন্ড ওয়ার্ক, আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু আ ভেন্ডর, এটা আলাদা করেছি। তারপরে আই হ্যাড আ সিরিয়াস ইনফেকশন, এটা আলাদা করেছি। অর্থাৎ আমি মানে এইটাকে ফ্রেজে পরিণত করব, মানে ফ্লো চার্টটা তৈরি করার জন্য। তবে প্রথমে হুবহু জাস্ট প্যাসেজ থেকে এখানে তুলে রেখেছি। এখন ফ্রেজটা কিভাবে মেকিং করতে পারি বা কতভাবে মেকিং করতে পারি সেটা নিয়ে একটু কথা বলি। আর এটাই কিন্তু প্র্যাকটিস। ওকে, তো দেখেন দ্য স্ট্রিটস আর নাও মাই হোম থেকে পরীক্ষায় দেওয়া ছিল হোমলেস, মানে সিঙ্গেল ওয়ার্ড দেওয়া ছিল। মানে এই লাইনটাকে একটা সিঙ্গেল ওয়ার্ডে বা এক কথায় কনভার্ট করে আমাদেরকে কোশ্চেন দিয়েছে। এখন আমরা কিন্তু এই এক কথায় কনভার্ট করে যদি লিখতে চাই তাহলে ফ্লোচার্টটা এমন হবে। দেখেন, মানে আমি কিন্তু লিখেছি অলরেডি। ফ্লোচার্টটা এমন হবে যে প্রথমটা দেওয়া আছে হোমলেস, দ্বিতীয়টা আমি লিখেছি কি প্যারেন্টলেস। কারণ একটা লাইনে দেওয়া আছে মাই মাদার ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, এই কথাটা কিন্তু বলা হচ্ছে, তাহলে সে কিন্তু বাবা মা থেকে আলাদা। সেজন্য আমরা কিন্তু প্যারেন্টলেস এই কথাটা দিতে পারি। মানে এই যে প্রথমটার শেষে আছে লেস, হোমলেস বানানটাতে একটা হবে মাঝখানে, এই জায়গাটাতে একটু দেখে নিন আপনারা তোলার সময়ে। তারপরে সে যেহেতু কর্মহীন হয়ে পড়ে ইনফেকশন হওয়ার পরে, তাই আমরা কিন্তু ওয়ার্কলেস বলতেছি। তারপরে দেখেন, যেহেতু সে অসহায় হয়ে পড়ে, তাই আমরা কিন্তু এখানে হেল্পলেস বলতেছি। তারপরে এক সময় সে বলে আই এম অলওয়েজ হাংরি, মানে আমি সর্বদাই ক্ষুধার্ত থাকি। মানে প্যাসেজের মধ্যে পড়লেই আপনি পাবেন একটা লাইন আছে যে আই এম অলওয়েজ হাংরি। তখন আমরা চিন্তা করলাম যে যেহেতু হাংরি তাহলে ফুডলেস। দেখেন, তারপরে কিন্তু আমরা বলেছি রাইটলেস, মানে তাকে অধিকার দেওয়া হয়নি বা অধিকারহীনভাবে রাখা হয়েছে, এটা বলা হচ্ছে। আচ্ছা, এই যে এইগুলো আসলে কিভাবে তৈরি করলাম এইটা আমি আপনাদেরকে একটু বলি। দেখেন, আমাদের যেহেতু হোমলেস ছিল, তাই আমরা প্রত্যেকটার মানে শেষে একটা লেস যুক্ত করে করার ট্রাই করেছি, এবং এইটা উত্তম, বুঝছেন? মানে আপনি যদি এটা করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। কিন্তু আপনি এটা না করে উত্তর কিভাবে করতে পারেন এছাড়াও সেটা একটু দেখেন। দেখেন, আপনি এই যে আই ফাইন্ড ওয়ার্ক, আই ইউজড টু কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু আ ভেন্ডর, এখান থেকে আপনি যদি চিন্তা করেন যে আইটা বাদ দিব, সাবজেক্ট বাদ দিতে হয়, তারপরে ইউজ টুটা বাদ দিব, মানে মডাল ভার্বটা বাদ দিতে হয়, তারপরে এটার সাথে আইএনজি করে দিব যে কালেক্টিং ট্র্যাশ অ্যান্ড সেলিং ইট টু আ ভেন্ডর, তারপরে মানে পুরোটা তুলে দিব। তো আপনি যদি এইভাবে ফ্রেজ মেকিং করেন কোনো সমস্যা নাই। এখন অনেকের প্রশ্ন হতে পারে, ভাইয়া এখানে কেন সেলিং হইল? কারণ এটা কিন্তু রাইট ফর্মস অফ ভার্বসের একটা নিয়ম যে এন্ডের আগে যদি আইএনজি থাকে তাহলে পরেও আইএনজি হয়, মানে এন্ডের আগে যেমন হয় পরেও তেমন হয়। অ্যান্ড, বাট, অর, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলোর আগে যেমন হয় গ্রামাটিক্যাল ফর্ম, পরেও তেমন হয়, মানে প্যারালালিজম আমরা যেটাকে বলি। এখন আমরা কিন্তু রাইট ফর্মস অফ ভার্বসের মধ্যে এই বিষয়গুলো ভালো করে ক্লিয়ার হব, সমস্যা নাই। এখন দেখেন, তাহলে খুব সহজে কিন্তু এই ফ্রেজটা মেকিং করা যায়। কিন্তু আপনি যদি এটাকে আবার সিঙ্গেল ওয়ার্ডে কনভার্ট করতে চান, এক কথায় প্রকাশ করতে চান, মানে কালেক্টিং ট্র্যাশ অ্যান্ড সেলিং ইট টু আ ভেন্ডর, এই কথাটাকে এক কথায় আপনি বলতে পারেন ট্র্যাশ কালেক্টর। মানে একজন স্ট্রিট চাইল্ডকে আপনি ট্র্যাশ কালেক্টর বা আবর্জনা বাছাইকারী হিসেবে বলতে পারেন। তাহলে এই যে সিঙ্গেল ওয়ার্ডটা আসলে আসতেছে কোথায় থেকে? মানে একটা পূর্ণ সেন্টেন্স থেকে আপনি চিন্তা ভাবনা করে একটা সিঙ্গেল ওয়ার্ড লিখতে পারবেন। এখন দেখেন, এইটা একটু কঠিন, মানে একটা পূর্ণ সেন্টেন্স থেকে সিঙ্গেল ওয়ার্ডে কনভার্ট করতে একটু কঠিন। যাদের বেসিক ভালো তারা পারবেন, কিন্তু যারা দুর্বল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাবে। তাই আমি বলবো যে আপনি যেভাবে পারেন সেভাবে ফ্রেজ মেকিং করেন, এটা কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনার প্রথমে আছে হোমলেস, তারপরে আপনি লিখলেন কালেক্টিং ট্র্যাশ অ্যান্ড সেলিং ইট টু আ ভেন্ডর, এতে কোনো সমস্যা নাই। তবে ট্র্যাশ কালেক্টর লিখতে পারলে বিষয়টা আরও ভালো হয়। তারপরে এই যে আই হ্যাড আ সিরিয়াস ইনফেকশন, তারপরে বলা হচ্ছিল যে আ ডক্টর টোল্ড মি টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাশ ডাম্প, মানে একজন ডাক্তার আমাকে ময়লা আবর্জনার স্তূপ থেকে দূরে থাকতে বলেছিল। তাহলে সে কিন্তু কর্মহীন হয়ে গেছিল, তাই না? সে যেহেতু মানে ট্র্যাশ কালেক্ট করতো আর ট্র্যাশ থেকে দূরে থাকতে যেহেতু তাকে বলা হলো, তাই সে কিন্তু কর্মহীন হয়ে গেল। তাহলে আপনি কিন্তু ভাবনা চিন্তা করে লিখতে হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডগুলো লিখলে। আর যখন আপনি দেখা যাচ্ছে এইভাবে ফ্রেজ মেকিং করতেছেন তখন অতটা ভাবা লাগতেছে না। দেখেন, আই হ্যাড আ সিরিয়াস ইনফেকশন থেকে আপনি লিখছেন কি হ্যাভিং আ সিরিয়াস ইনফেকশন। এখানে কিভাবে লিখছেন?
আইটা বাদ দিয়েছেন, আর হ্যাড তো আসলে আইএনজি গ্রহণ করতে পারে না, তাই হ্যাডের বেস ফর্মটা হ্যাভ, সেটার সাথে আমরা আইএনজি যোগ করে দিয়েছি যে হ্যাভিং আ সিরিয়াস ইনফেকশন। আর এখানে আপনি আরেকটা কথা বলতেই পারেন যে হেল্পলেস, হ্যাঁ, এটা আপনি বলতেই পারেন যদি আপনি চিন্তা ভাবনা করতে পারেন এবং একটা কথাকে সিঙ্গেল ওয়ার্ডে কনভার্ট করতে পারেন, তাহলে সেটা অবশ্যই ভালো, কারণ অল্প কথায় কাজ হলে বেশি কথার দরকার কি একটা কথা আছে। এখন আপনারা যারা পারেন না তারা কিন্তু এইটা ফলো করলেও ফুল মার্কস পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। আর যারা ভালো পারেন তারা এরকমভাবে সিঙ্গেল ওয়ার্ড তৈরি যদি করতে পারেন, বেসিক যদি ভালো থাকে, তারা এটা ফলো করবেন। কিন্তু আমি আপনাদেরকে সব রকমই দেখাচ্ছি যে কতভাবে লিখলে এটা কারেক্ট হইতে পারে। এখন যেটা সমস্যা হয় যে গাইডে একরকম উত্তর দেওয়া থাকে, আমরা করার সময় আরেক রকম হয়ে যায়, তখন আমরা মনে করি যে আমাদেরটা হয় নাই। আসলে কিন্তু না, আপনি যদি সাবজেক্টটা ঠিক রেখে আপনি ভালো করে ফ্রেজ মেকিং করতে পারেন, তাহলেই কিন্তু এখানে ফুল মার্কস পাওয়া যাবে। এটা নিয়ে খুব বেশি সমস্যা হয় না, ঠিক আছে? ওকে, দেখেন তারপরে বলা হচ্ছে ওয়ান্স আই ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম শপ ওনার অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ। এখন আপনি বলতেই পারেন যে ওয়ার্কিং ফর অ্যান আইসক্রিম শপ ওনার, এটাও বলতে পারেন। আবার ওই যে সেলিং আইসক্রিম অন দ্য বিচ, এটাও বলতে পারেন, কারণ এখানে বলা হচ্ছে যে পেইনফুল এক্সপিরিয়েন্সেস খোঁজার কথা, তাই না? তাহলে এগুলো সবই পেইনফুল এক্সপিরিয়েন্স। আর আপনি যদি এই যে লাইনটাকে ওয়ার্কিং ফর অ্যান আইসক্রিম শপ ওনার, এটাকে যদি আপনি সিঙ্গেল ওয়ার্ডে কনভার্ট করতে চান, তাহলে বলবেন আইসক্রিম সেলার। এইটাই হচ্ছে ব্যাপার, বুঝছেন? খুব যে কঠিন তাও কিন্তু না, সিঙ্গেল ওয়ার্ড যে করা খুব কঠিন ব্যাপারটা কিন্তু সেরকমও না। আপনি একটু চেষ্টা করলে হয়তো বা পারবেন, কিন্তু যদি মনে হয় যে আমার ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি এইটা করে দিবেন, যেটা সহজ। এখানে আমরা কিভাবে করেছি দেখেন, এই যে ওয়ান্স অ্যাডভার্বটা বাদ দিয়েছি, সাবজেক্টটা বাদ দিয়েছি, তারপরে ওয়ার্কড ছিল, আমরা বেস ফর্মের সাথে আইএনজি করেছি, ওয়ার্কিং ফর অ্যান আইসক্রিম শপ ওনার, হ্যাঁ। অ্যান্ডের পরে যদি আপনি লিখতে চান অ্যান্ড সেলিং আইসক্রিম অন দ্য বিচ, এটাও কিন্তু একই সাথে যুক্ত করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপরে দেখেন বলা হচ্ছে মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক সর্টিং রাবিশ ইন ডাম্পস, মানে তার কিছু ফ্রেন্ড আসলে ময়লা বাছাইয়ের বা ময়লা আবর্জনা বাছাইয়ের কাজ করত। এখন আপনি এটা বলতে পারেন যে সর্টিং রাবিশ ইন ডাম্পস, এইটাও কিন্তু একজন স্ট্রিট চাইল্ডের একটা পেইনফুল এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে যায়। তাহলে এই যে আমরা কিন্তু এখানে সর্টিং রাবিশটা হুবহু নিয়েছি, কারণ এখানে অলরেডি একটা ফ্রেজের মতো তৈরি করা আছে, আর আমরা লাস্ট পর্যন্ত সেটা তুলে দিয়েছি যে সর্টিং রাবিশ ইন ডাম্পস। এখন আপনি কিন্তু সিঙ্গেল ওয়ার্ডে যদি বলেন, তাহলে এইভাবে বলতে পারেন যে রাবিশ কালেক্টর, বা এই যে আমরা উপরে ট্র্যাশ কালেক্টর বলেছি, এখানে আমরা রাবিশ কালেক্টর বা রাবিশ সর্টার এটাও বলতে পারি, হ্যাঁ। মানে সর্ট মানে কিন্তু বাছাই করা, সর্ট থেকে সর্টিং, হ্যাঁ। আবার আপনি বলতে পারেন সর্টার, মানে রাবিশ সর্টার। আচ্ছা, তারপরে বলা হচ্ছে কি মেনি অফ আস ওয়ার্ক ফর 10 to 12 আওয়ার্স। এটা খুবই সহজ, এই যে মেনি অফ আস এগুলো বাদ দিয়ে আপনি বলতে পারেন ওয়ার্কিং ফর 10 to 12 আওয়ার্স। এই যে যেখানে আমরা এরকমটা লিখছি দেখেন, ওয়ার্কিং ফর 10 to 12 আওয়ার্স। এখন 10 to 12 আওয়ার্স যারা কাজ করে তারা কিন্তু হার্ড ওয়ার্কার। আপনি যদি সিঙ্গেল ওয়ার্ডে কনভার্ট করতে চান, এইভাবে চিন্তা ভাবনা করে আপনাকে করা লাগবে, ঠিক আছে? তারপরে দেখেন আরও আছে আ ফিউ অফ মাই ফ্রেন্ডস অলসো ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্কশপ, মানে ওয়ার্কিং ইন ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্কশপ। আমরা কিন্তু এই যে এই জায়গাটুকুকে ফোকাস করে ফ্রেজ মেকিং করে দিয়েছি, মানে এটা খুবই সহজ, হ্যাঁ। এখন এই যে এইটাকে যদি সিঙ্গেল ওয়ার্ড বানাইতে চান, তাহলে আপনি হার্ড ওয়ার্কারই বলতে পারবেন, কারণ মিলস অ্যান্ড ফ্যাক্টরি বা ওয়ার্কশপে যারা কাজ করে তারা কিন্তু হার্ড ওয়ার্ক করে। আর এই ক্ষেত্রে যেহেতু তারা শিশু, তাই তাদের ক্ষেত্রে এটা হার্ড ওয়ার্কই বটে, তাই আপনি এটাকে সিঙ্গেল ওয়ার্ডে বলতে পারেন হার্ড ওয়ার্কার। যেহেতু আমরা উপরে এটা লিখে দিয়েছি, তাই নিচে আর এটা তুলি নাই, হ্যাঁ। আশা করি বুঝতেই পারতেছেন আপনারা। এখন তারপরে বলা হচ্ছে আই অ্যাম অলওয়েজ হাংরি। এখন আই অ্যাম অলওয়েজ হাংরি এই কথাটাকে আপনি বলতে পারেন স্টেইং হাংরি অলওয়েজ, মানে একটু পরিবর্তন করে দিলেন, অথবা আপনি লিখতেই পারেন যে স্টেইং অলওয়েজ হাংরি, এটাও সমস্যা নাই। আবার দেখা যাচ্ছে অলওয়েজ কথাটা অ্যাডভার্ব জন্য এটা বাদ দিতে পারেন। এখন সব সময় যে অ্যাডভার্ব বাদ হবে ব্যাপারটা এরকমও কিন্তু না, এখানে অ্যাডভার্বটা রাখলেই ভালো দেখাচ্ছে। আর আমরা এক কথায় কি বলতেছি, এটাকে এক কথায় বলতেছি ফুডলেস, ঠিক আছে? এবং আমরা দেখা যাচ্ছে যে এই যে ওপরের ফ্রেজগুলো মেকিং করলাম, এটাকে কিভাবে প্রেজেন্ট করতেছি দেখেন, দ্য ফ্লোচার্ট শোয়িং দ্য পেইনফুল এক্সপিরিয়েন্সেস
অফ আ স্ট্রিট চাইল্ড হ্যাজ টু সাফার টু সারভাইভ, এটা কিন্তু হুবহু ছিল কোশ্চেনটাতে। আর আমরা নিজে থেকে শুধু বলছি দ্য ফ্লোচার্ট শোয়িং, তারপরে আমরা এটুকু লিখে ইজ প্রেজেন্টেড বিলো বা নিচে উপস্থাপন করা হলো, এটা বলে আপনি এরকম সুন্দর করে সমানভাবে একটা ছক তৈরি করে দিবেন, যাতে করে দেখতে সুন্দর লাগে, তাহলে আপনি কিন্তু ফুল মার্কস পেয়ে যাবেন। ওকে, আর এখানে কিন্তু আমরা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে করে দিয়েছি, হোমলেস বলেছি, প্যারেন্টলেস বলেছি। এই যে প্যারেন্টলেস কথাটা কোথায় থেকে আসলো আমরা আবারও একটু বলে দিচ্ছি, দেখেন মাই মাদার ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, তারপরে মাই ফাদার টোল্ড মি টু গো অ্যাওয়ে। এই যে দুইটা লাইন এখান থেকে বোঝা যাচ্ছে সে আসলে প্যারেন্টলেস, তাই না? এখন যদি আপনি এইভাবে ফ্রেজটা মেকিং করতেন যে বিইং এজেক্টেড বাই প্যারেন্টস, মানে বাবা মা থেকে বিতাড়িত, তাহলেও কিন্তু হয়ে যেত। তার মানে আপনি যেভাবেই ফ্রেজ মেকিং করেন সেভাবেই কিন্তু হয়ে যাবে, তবে প্রথমটাকে অনুসরণ করার চেষ্টা করতে হবে, না পারলে যে কোনোভাবে ফ্রেজ মেকিং করে দিতে হবে, কারণ এখানে শর্ত হচ্ছে ফ্রেজ মেকিং করতে পারলেই ফুল মার্কস। ঠিক আছে, এখন দেখেন আমরা এই যে এই ইনফরমেশনগুলো মানে হোমলেস না লিখে দেখা যাচ্ছে লিভিং অন দ্য স্ট্রিট যদি লিখি তাও হয়ে যাবে, ট্র্যাশ কালেক্টর না লিখে দেখা যাচ্ছে কালেক্টিং ট্র্যাশ অ্যান্ড সেলিং এটা লিখলেও হয়ে যাবে, তারপরে হ্যাভিং আ সিরিয়াস ইনফেকশন এটা লিখলেও হয়ে যাবে। মানে আমরা কিন্তু এই তথ্যগুলো যদি বক্সে দিতাম তাহলেও কিন্তু হয়ে যেত, তাই না? তাই আমরা কিন্তু এগুলো সবগুলোকেই একটা সম্ভাব্য উত্তর হিসেবে আমরা সিলেক্ট করতেছি, তবে সাবজেক্টটাকে মাস্ট ফলো করতে হবে। এখন দেখেন এগুলো কিন্তু সাবজেক্টের সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ। হ্যাঁ, মানে শোয়িংয়ের পরে যেটা লেখা ছিল যে দ্য পেইনফুল এক্সপিরিয়েন্সেস অফ এ স্ট্রিট চাইল্ড, এখানে লিভিং অন দ্য স্ট্রিট, কালেক্টিং ট্র্যাশ অ্যান্ড সেলিং, তারপরে হ্যাভিং আ সিরিয়াস ইনফেকশন, ওয়ার্কিং ফর অ্যান আইসক্রিম শপ ওনার, সর্টিং রাবিশ ইন ডাম্পস, ওয়ার্কিং ফর 10 to 12 hours, ওয়ার্কিং ইন ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্কশপ, স্টেইং হাংরি অলওয়েজ, প্রত্যেকটা কথাই কিন্তু দেখা যাচ্ছে স্ট্রিট চাইল্ডের পেইনফুল এক্সপিরিয়েন্সেস। তবে এখন আমরা আরও একটা কোশ্চেন দেখি, দেখেন আরও একটা কোশ্চেন এখানে কি বলা হচ্ছিল, একটু জুম করে দিচ্ছি, দেখেন একটু জুম করে দিচ্ছি। এখানে আরও একটা কোশ্চেনে বলা হচ্ছিল যে রিড দ্য টেক্সট অ্যান্ড মেক আ ফ্লোচার্ট শোয়িং দ্য থিংস, হ্যাঁ, দ্য থিংস দ্য স্ট্রিট চিলড্রেন হ্যাভ টু ডু ফর সার্ভাইভাল, মানে সেই জিনিসগুলোকে তুলে ধরতে বলা হচ্ছে দ্য থিংস দ্য স্ট্রিট চিলড্রেন হ্যাভ টু ডু, মানে স্ট্রিট চিলড্রেনদের করতে হয় ফর সার্ভাইভাল, মানে টিকে থাকার জন্য কি কি করতে হয়। আচ্ছা, এখানে উপরে বলছিল পেইনফুল এক্সপিরিয়েন্সেস, হ্যাঁ, আর এখানে টিকে থাকার জন্য কি কি করতে হয়। এখন আপনি কিন্তু এই যে টিকে থাকার জন্য কি কি করতে হয় এই ক্ষেত্রে কিন্তু আর হোমলেস দিতে পারবেন না, মানে এটা তো টিকে থাকার জন্য তার করতে হয় না, তাই না? এখন টিকে থাকার জন্য হয়তো বা ট্র্যাশ কালেক্টর দিতে পারেন বা কালেক্টিং ট্র্যাশ অ্যান্ড সেলিং এই কথাটা দিতে পারেন। তারপরে আপনি দিতে পারেন দেখা যাচ্ছে এই যে হ্যাভিং আ সিরিয়াস ইনফেকশন, এটা তো আর দিতে পারেন না, এটা তো তার টিকে থাকার জন্য করতে হয় না। আইসক্রিম সেলার এই কথাটা দিতে পারেন, হ্যাঁ, রাবিশ কালেক্টর, হার্ড ওয়ার্কার, তারপরে এই যে ওয়ার্কিং ইন ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্কশপ এটা দিতে পারেন। তারপরে ওই যে শাইনিং শুজ এরকম একটা লাইন আছে, ওখান থেকে একটা পেজ মেকিং করে দিতে পারেন। মানে সাবজেক্টটা যেমন আপনি কিন্তু তেমনই করার চেষ্টা করবেন। তারপরে বলা হচ্ছে দেখেন রিড দ্য টেক্সট অ্যান্ড মেক আ ফ্লোচার্ট শোয়িং দ্য লাইভলিহুড অ্যাক্টিভিটিস। এখন লাইভলিহুড মানে কি? জীবিকা, জীবিকা নির্বাহের যে কাজকর্মগুলা অফ স্ট্রিট চিলড্রেন, মানে কি কি কাজকর্ম করে স্ট্রিট চাইল্ডদের বা স্ট্রিট চিলড্রেনদের জীবিকা নির্বাহ করতে হয় সেগুলো নিয়ে আপনি একটা ফ্লোচার্ট তৈরি করেন। আমি কিন্তু এখানে 3টা কোশ্চেন তুলেছি এবং আমি দেখেছি যে বিভিন্ন টেস্ট পেপারে এর বাইরে কোনো কোশ্চেন দেওয়া হয়নি, এবং আপনারা কিন্তু এই 3টা কোশ্চেন যদি মোটামুটি ফলো করেন আর এগুলো যদি একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আর এই যে এখানে ফিগার ফ্লোচার্ট লেখাটা কিন্তু লাস্টে লিখতে হবে আপনাদেরকে। আশা করি বুঝতে পারছেন সবাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।